করি, সেটা হলো গবেষণার উপাদান, এলিমেন্টস অফ রিসার্চ। তাহলে গবেষণার উপাদানে আমরা দেখছি যে এখানে একটা হলো যে প্রস্তাবনা থাকা লাগে, এখানে লিখছে প্রপোজিশন, এটা আসলে প্রপোজাল বলার কথা ছিল, প্রস্তাবনা যদি হয়ে থাকে। হ্যাঁ, প্রপোজাল কোন গবেষণা কর্মের প্রকৃতি সম্পর্কে প্রদত্ত প্রাথমিক বর্ণনাকে প্রস্তাবনা বলা হয়। আমরা প্রপোজাল বলি। প্রপোজালে মানে হলো যে যে গবেষক সে যে কর্তৃপক্ষের আন্ডারে গবেষণা করবে, সে তাকে একটা ধারণা দিবে, ধারণা দিয়ে বাজেট টাজেট সব সহ একটা প্রস্তাব পেশ করবে, তাকে যেন অনুমতি দেওয়া হয় গবেষণাটা করার জন্য। এটাকে আমরা বলি প্রপোজাল বা প্রস্তাবনা। আর এরা যে প্রস্তাবনা বলছে প্রপোজিশন, তাতে আমি যেটা বুঝতেছি প্রকৃতপক্ষে গবেষণা প্রস্তাবনা গবেষণার পটভূমি সম্পর্কে ধারণা দেয়, অ্যাজাম্পশন করতে বলছে, যাক যাওয়া বলছে আর কি। এরপরে দেখো প্রত্যয় বা ধারণা, কনসেপ্ট। প্রত্যয় শব্দটি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিটি মৌলিক উপাদান হিসেবে ব্যবহৃত হয় কোন গবেষণা কর্মের ফলাফল প্রকাশের সহায়ক প্রতীক শব্দ বা শব্দগুচ্ছকে প্রত্যয় বলে। যেমন ভূমি, কৃষি, এটিতে কি বুঝেছে? প্রত্যয় গঠনের উদ্দেশ্য হলো কতিপয় ধারণাকে সংক্ষিপ্ত করে ব্যক্ত করার মাধ্যমে অনুসন্ধান কার্যকে সহায়তা করা। এই টাইপের একটা জিনিস থাকতেছে, এটার নাম দিচ্ছে সংক্ষিপ্ত স্বরূপ অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, তারপরে দিল কি চলক। চলক আমরা জানি যে ভেরিয়েবল থাকতে হবে, যে কোনো গবেষণায় ভেরিয়েবল ছাড়া হয় না। ভেরিয়েবল মানে আমরা বলছি যে ডাটা দুই রকমের, একটা হলো চলক আর একটা হলো ধ্রুব। তো ধ্রুব যেটা, সেটা নিয়ে কোনো গবেষণা হয় না। চলক যেটা, সেটা নিয়ে গবেষণা হয়। চলক মানে হলো সেই ডাটাটা যেটা একটা এককের পরে দ্বিতীয় এককে গেলে পরিবর্তনের সম্ভাবনা থাকে। এই যেমন ধরো বয়স, ওজন, উচ্চতা, আয় ব্যয়, হ্যাঁ, তারপরে ফসলের গ্রোথ, তারপরে এরকম জিনিসগুলো আর কি। কিন্তু আমরা যদি বলি যে কথা বলছে যে আমরা যে চোখের কোনো গবেষণা হবে না, কারণ চোখের সংখ্যা দুইটা। কিন্তু যদি বলি যে চোখের দৃষ্টি, চোখের দৃষ্টি ক্ষমতা, তাহলে এটা গবেষণা হইতে পারে। আচ্ছা, আবার চলকের এখানে আবার কতগুলো বিবরণ দিছে। চলক আমরা পরিসংখ্যানে করে থাকি ভেরিয়েবল। বিভিন্ন বৈশিষ্ট্যর গুণগত বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট গুণগত বৈশিষ্ট্য, যেমন মানুষের বর্ণ, মেধা, এগুলো হলো গুণগত। আর যে কোনো ভৌগোলিক বা সামাজিক বিজ্ঞানের সমীক্ষা পরিচালনার সময় পরিমাণগত চলক ও গুণগত চলক, এই উভয় প্রকার তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আরেকটা হলো পরিমাণগত, আরেকটা হলো গুণগত। আবার বলছে যে তথ্য আবার দুই রকম হইতে পারে, একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হলে যেমন পরিবারের সদস্য সংখ্যা 2 জন হইতে পারে, 3 জন হইতে পারে, কিন্তু 3.5 হবে না। কিন্তু অবিচ্ছিন্ন হইলো যেটা দশমিক করে 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 আমি যেতে পারি, যেমন দিনের তাপমাত্রা। যেমন শীতকালে এখন প্রতিটা দিনের তাপমাত্রা, তাহলে আজকে আছে ধরো 17, পরের দিন 17.2, তাহলে 17 থেকে 18 যাওয়ার জন্য দশমিক দশমিক দিয়ে আমরা বা আরো ছোট অংশ করে করে আমরা অগ্রসর, যেটা বলে অবিচ্ছিন্ন ডাটা। আচ্ছা, যাই, তারপরে হলো থিওরি আমরা ডেভেলপ করি গবেষণার মাধ্যমে। থিওরি ডেভেলপ করতেও পারি, নাও করতে পারি, এটা উপাদান একটা গবেষণার। থিওরি কি? যে শেষ পর্যন্ত চূড়ান্ত যে সত্য আমরা আবিষ্কার করি, সেটাকে একটা মানে বলা আর কি, একটা সুন্দরভাবে প্রকাশ করাকে বলা হচ্ছে তত্ত্ব। কোন বিষয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের জন্য সুসংবদ্ধ করা হলে তাকে তত্ত্ব বা থিওরি বলে। যেমন আমরা বলি যে আর্কিমিডিসের থিওরি, হ্যাঁ, কিংবা আমরা বললাম যে নিউটনের সূত্র, এটাও থিওরি। আবার আমরা বলতেছি যে গণিতের a প্লাস বি হোল কিউব, সেটা দিলে a কিউব প্লাস বি কিউব প্লাস কি জানি 3ab ইন্টু a প্লাস বি, না কি ভুলে গেছি এতদিন পরে। হ্যাঁ, তো এরকম করে যে আমরা বলতেছি, এটারে বলতেছে তত্ত্ব। আর প্রকল্প হলো হাইপোথেসিস, আমরা যেটাকে সাধারণত বলে থাকি। প্রকল্প হলো অনুমান। আমি সত্য অনুসন্ধানের কারণ করার জন্য প্রথমে একটা স্টেটমেন্ট নিজে দাঁড় করাবো মনে মনে, যে আমি যেটা নিয়ে অনুসন্ধান করছি তার পিছনে বা তার সত্যটা হলো এই। যেমন আমি বললাম যে এবারের এই যে ধানের যে একটা ফলনের ক্ষেত্রে যে এক ধরনের ইয়া আসছে, মানে চিটা হয়ে যাচ্ছে, এটার পিছনে কারণ হলো শীত, পর্যাপ্ত পরিমাণে শীত না পড়া। এখন এই কথাটা হলো এই যে আমি মনে করে নিলাম যে পর্যাপ্ত মানে ঠান্ডাটা শীতকালে না পড়ার কারণে ধানের ফসলের ক্ষেত্রে
একটা প্রবলেম হইলো। এইটা হলো হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা নিয়ে এরপর আমি পরীক্ষা নিরীক্ষা করে যখন সিদ্ধান্ত উপনীত হব, হয় এটা বাতিল হবে নাহলে এটা গৃহীত হবে। অর্থাৎ আমি এই সত্যে থাকবো কিংবা এই সত্য আমি যেটা বলছিলাম সেটা মিথ্যা প্রমাণিত হয়ে নতুন একটা সত্য আমার সামনে হাজির হবে। এটাকে বলা হয় হাইপোথিসিস। আচ্ছা, তাহলে এরকম আমরা একটা তত্ত্ব গঠন করে সাধারণত কাজ করে থাকি। আর আর এই তত্ত্বের আবার কিছু কথা বলছে। তারপর তথ্য উপাত্তের কথা তো তোমরা জানোই যে ডাটা নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। ডাটা যেটা একটু আগে চলক বললাম সেইটাতে বলতেছিলাম যে গত ক্লাসের ওই অংশটুকু আমরা শেষ করলাম। আজকে মূলত আমরা গবেষণা পদ্ধতি নিয়ে আলোচনা করব আর গবেষণা প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। প্রশ্ন তোমার আসতে পারে এইভাবে যে গবেষণার সংজ্ঞা দাও, গবেষণার বিভিন্ন উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে ওই যে প্রস্তাবনা, তারপরে বললাম যেটা যে তত্ত্ব বা থিওরি, হাইপোথিসিস, ডাটা, চলক, এগুলো হলো তোমার উপাদান হিসেবে তুমি বর্ণনা দিতে পারো। তাহলে গত ক্লাসের পরে এখানে এসে সেটা তোমার এখানে দুইটা প্রশ্ন তোমাদের ব্রড কোশ্চেন আসতে পারে। একটা হলো গবেষণা পদ্ধতি আর একটা হলো গবেষণা প্রস্তাবনা। গবেষণা প্রস্তাবনা লেখার জন্য সবসময় বলে থাকে। আমরা তাহলে এবার এটার মধ্যে প্রবেশ করি। যে এখানে দেখো এই ক্ষেত্রে আমরা বই নিলাম প্রফেসর মোহাম্মদ মুখলিসুর রহমানের সাহিত্য কানন, বগুড়া থেকে প্রকাশিত। আমাদের এই স্যার ছিলেন তোমার ওই যে আজিলক কলেজ থেকে, পরে উনি রিটায়ারমেন্টে গেছেন। তো ওনার বইটা আমার কাছে মনে হলো যেন একটু গোছালো আছে। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটা রৌফ সাহেবের গবেষণা পদ্ধতি বইটার মধ্যেও ছিল, তো উনিও এটা নিয়েছেন। তা আমরা গবেষণা পদ্ধতি বলতে বোঝাচ্ছি যে আমি যে কোনো গবেষণা করি না কেন, আমরা বলছি যে গবেষণা মানে কি একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হওয়া। এই নিয়মটার যে বিভিন্ন ধরন, সেই ধরনের ভিত্তিতে আমরা এরকম 17টা নাম আমরা এখানে চিহ্নিত করতে পারতেছি যে 17 রকমের পদ্ধতি অনুসরণ করে গবেষণা করা যায়। যেমন 1 নম্বর হলো নিয়ামানুগ পদ্ধতি, ঐতিহাসিক 2 ঐতিহাসিক পদ্ধতি, 3 বিষয় সমীক্ষা পদ্ধতি, 4 পরীক্ষামূলক পদ্ধতি, 5 হলো তুলনামূলক পদ্ধতি, তারপরে 6 হলো লাইব্রেরি পদ্ধতি, 7 জরিপ পদ্ধতি, 8 সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, নমুনায়ন পদ্ধতি, বিবর্তনমূলক পদ্ধতি, অভিজ্ঞতামূলক পদ্ধতি, তারপরে তোমার বিশ্লেষণমূলক পদ্ধতি, ভার্সেটাইন পদ্ধতি, তারপরে গুণবাচক পদ্ধতি, সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি, অপারেশন অপারেশন গবেষণা পদ্ধতি। এটা আবার কোন জিনিস বুঝি নেই। আচ্ছা, যাই হোক, এরকম অনেকগুলা পদ্ধতি আছে। তোমাদের এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বলে যে গবেষণা পদ্ধতি বলতে কি বুঝো? ভূগোলে ব্যবহৃত 2-3টি পদ্ধতি বা 3টি বা 4টি আমরা ফিক্সড করে দিব, সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে ভূগোলে সাধারণত কি কি পদ্ধতি ব্যবহৃত হয়? যেমন তখন তুমি নিয়মানুগ পদ্ধতির বিবরণ দিতে পারো। ঐতিহাসিক পদ্ধতি আমাদের এখানে হয়, যেমন আমরা যদি বলি যে সদরপুরের ভূমি ব্যবহারের ঐতিহাসিক বিবর্তন, তাহলে এটা ঐতিহাসিক পদ্ধতি। বা সদরপুর উপজেলার পারিসরিক বিন্যাস একটি ঐতিহাসিক একটি সমীক্ষা। তখন তুমি এই যে ছোট্ট একটা উপজেলা সদর কিভাবে ধীরে 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 তার ব্যাপ্তি বৃদ্ধি করছে, জনসংখ্যা বৃদ্ধি করছে, সেবা এলাকা বাড়িয়ে দিচ্ছে, এগুলো হলো তার ঐতিহাসিক পদ্ধতিতে আমাকে গবেষণা করতে হবে। কিংবা আমরা বিষয় সমীক্ষা করতে পারি, যেমন আমরা বললাম যে সুন্দরবনের সুন্দরী গাছের আগা মরা রোগের সমীক্ষা, তাহলে এটা একটা নির্দিষ্ট বিষয় যে কেন গাছটার আগা মরে যাচ্ছে, তাহলে এটা একটা বিষয় সমীক্ষা। কিংবা আমরা বলতে পারি যে নদী ভাঙ্গনের কারণ, নড়িয়াতে নদী ভাঙ্গন তীব্রতা বৃদ্ধির কারণ সমীক্ষা, তাহলে এটা একটা বিষয় ভিত্তিক পদ্ধতি, এটা ভূগোলে ব্যবহৃত হয়। পরীক্ষামূলক পদ্ধতি সাধারণত ফিজিক্স কেমিস্ট্রি এরা করে, ল্যাবে বসে বসে করে। আমরাও ল্যাবে বসে করতে পারি যদি আমরা শিলার স্তরায়ন নিয়ে যদি আলোচনা করি তখন। তুলনামূলক পদ্ধতিতে আমরা ব্যাপকভাবে আলোচনা করি, যে জন্য আমরা বলি যে যেমন করোনা সংক্রমণের আঞ্চলিক করোনা সংক্রমণ হারের আঞ্চলিক তারতম্য, এটা নিয়ে আমি যখন গবেষণা করব তখন আমি একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলের, শীত অঞ্চলের সাথে গ্রীষ্ম অঞ্চলের, কিংবা একটা দেশের উচ্চতার সাথে পৃথক করা অঞ্চলগুলোর সাথে করোনা সংক্রমণ দেখতে পারি, শিক্ষিত সাথে অশিক্ষিত এলাকার তুলনা করতে পারি। এরকম অনেকগুলা তুলনা আমরা এখানে করি। এগুলা সবই
ভূগোলে প্রচুর ব্যবহৃত। তবে জরিপ পদ্ধতি তো ভূগোলে আছেই। প্রশ্নমালা পদ্ধতি হলে গিয়ে এই যে কোনো পদ্ধতি করার ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে প্রশ্নটা আসবে যে আমার গবেষণাটা প্রাইমারি ডাটা ভিত্তিক নাকি সেকেন্ডারি ডাটা ভিত্তিক। আমি যদি দ্বিতীয় পর্যায়ের উৎসের ডাটার উপরে গবেষণা করি তখন হলে গিয়ে যে নিয়মনিক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, বিষয় সমীক্ষা পদ্ধতি এগুলোর মধ্যে আসবে। কিন্তু আমি যদি বলি প্রাইমারি ডাটা ভিত্তিক তখন এই যে জরিপ, প্রশ্নমালা, সাক্ষাৎকার, নমুনায়ন এগুলা দিয়ে আমি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তারপরে আমার গবেষণা পরিচালনা করব। তার মানে এগুলো একটা পদ্ধতি বলছে ঠিকই, কিন্তু এগুলো আবার অন্য পদ্ধতির সহায়ক একটা অংশ হইতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা আবার ফেরত যাই। তাহলে এই যে কথাগুলো বললাম যে পদ্ধতিগুলা, এই পদ্ধতিগুলা কাকে বলতেছে পদ্ধতি? দেখো, ব্যাপক অর্থে পদ্ধতি শব্দটি দ্বারা প্রক্রিয়া, নীতি ও কার্যপ্রণালী, কি প্রক্রিয়া, কি নীতিতে, কি কার্যপ্রণালীতে আমি অগ্রসর হব, সমস্যাকে তথ্য সংগ্রহ উপস্থাপন করব, উত্তর অনুসন্ধানের চেষ্টা করব, এই সামগ্রিক বিষয়টাকে বলা হইতেছে পদ্ধতি। পদ্ধতি বলতে বোঝায়, এই যে বেইলি বলতেছে 1987 সালে, যে পদ্ধতি বলতে বোঝায় গবেষণা প্রক্রিয়ার দর্শন। এর অন্তর্ভুক্ত হচ্ছে অনুমিতি বা প্রকল্পন, ওই যে হাইপোথিসিস ও মূল্যবোধ, যেগুলো গবেষণার যৌক্তিকতা হিসেবে কাজ করে এবং যেসব মানদণ্ড গবেষক তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য ব্যবহার করেন। আমরা বলছি যে এই যে এখন যে করোনার যে টিকা আবিষ্কার হচ্ছে, টিকা আবিষ্কারের ক্ষেত্রে দেখা গেল যে ফাইজারের কোম্পানি কিংবা অক্সফোর্ডেরটা এগুলা স্বীকৃতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়ে দিল। যখনই আমাদের দেশের ওরা আবিষ্কার করার চেষ্টা করলো তখনই বলা হলো যে এটাকে নিবন্ধন করো ওখানে। অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা সুপারভাইজ করতেছে যে যেই গবেষণাটা করা হচ্ছে টিকা আবিষ্কারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেই পদ্ধতিটা সায়েন্টিফিক কিনা, নির্ভরযোগ্য কিনা। এই যে এখানে পদ্ধতির কথাটা চলে আসতেছে, যে পদ্ধতি বলতে বোঝায় গবেষণা প্রক্রিয়ার মানে ধরন, নীতি, কার্যপ্রণালী সবকিছু মিলে। তাহলে বোঝা গেল পদ্ধতি কি জিনিস। এখন আসো এই পদ্ধতিগুলো আমরা সংক্ষেপে একটা একটা করে লাইন দেখে যাই। যেমন নিয়মানুগ পদ্ধতি, চলমান সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ ও এটা এমন গরম পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণ প্রক্রিয়াগুলোর মূল্যায়ন করা এই পদ্ধতির মূল লক্ষ্য। এই পদ্ধতিতে বর্ণনা ও বিশ্লেষণ উভয় সমান গুরুত্ব পায়। সরকার, অর্থনীতি, দর্শন, ধর্ম, বিশ্লেষ, শিল্পকলা প্রভৃতি পরিবর্তনশীল বিষয়ের জন্য মান বা গড় পরিমিতি অবস্থা প্রতিষ্ঠা এবং মান আধুনিক করার চেষ্টা এই পদ্ধতির মাধ্যমে করা হয়। নিয়মানুগ পদ্ধতিতে আমরা মানে এইসব জিনিসগুলো নিয়ে সাধারণত গবেষণা মানে গবেষণার জন্য বাছাই করি। ঐতিহাসিক পদ্ধতিতে আমরা বলছি যে কোনো একটা অঞ্চলের বিবর্তন, ভূমি ব্যবহারের পরিবর্তন, তারপরে একটা আমরা বলতে পারি যে প্রশাসনিক বিবর্তনের বিষয় নিয়ে যদি আলোচনা করি, কিংবা একটা জনগোষ্ঠীর মাইগ্রেশন নিয়ে যদি আমরা আলোচনা করি, যেমন বাংলা ভাষার বিকাশ, তাহলে এটা নিয়ে যখন আলোচনা করবো তখন আমি কি করব? ঐতিহাসিক পদ্ধতি অনুসরণ করব। অর্থাৎ এই ক্ষেত্রে গবেষক লাইব্রেরিতে বসে বা অন্যান্য যেসব জায়গা থেকে ইতিহাসের সূত্র পাওয়া যায় সেখানে বসে ওই তথ্যগুলো নিয়ে বসবেন, আর কিছু কিছু আনুষঙ্গিক তথ্য মাঠের থেকে গিয়ে মিলাবেন। যেমন ধরো আমরা যদি বলি যে বাংলাদেশের প্রাচীন সভ্যতা, তাহলে সেক্ষেত্রে আমরা মহাস্থানগড়ে গেলাম, তাহলে মহাস্থানগড়ের ওই যে একটা জাদুঘর আছে, তারপর মহাস্থানগড়ের যে শিলাগুলো আছে তাদের বয়স, আবার এর সাথে তখনকার যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসের সংযোগ, এগুলো সব মিলিয়ে আমরা এই ঐতিহাসিক পদ্ধতিতে একটা গবেষণা শেষ করতে পারবো। বিষয় সমীক্ষা, বিষয় সমীক্ষা পদ্ধতি কি? আমরা বললাম যে কোন একটা নির্দিষ্ট বিষয়, যেমন আমি বললাম যে পদ্মা নদীর ভাঙনের তীব্রতা, তাহলে এটা হলো আমার বিষয়, যে এই সাম্প্রতিককালে কেমন ভাঙছে, আগে কেমন ভাঙছে, 50 বছর আগে কেমন ভাঙতো, গতি কেমন পরিবর্তন হচ্ছে, তাহলে এই পরিবর্তনের পিছনে কারণ কি? মানুষের ইন্টারফেয়ার নাকি প্রকৃতিরই খেয়াল, না অন্য কোনো কারণ আছে? এইভাবে আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা এই ল্যাবে বসে তথ্য সংগ্রহ করে কিংবা আরো অনেক রকম কারিগরি সহযোগিতা নিয়ে আমরা একটা বিষয় সমীক্ষা করে সিদ্ধান্তে যেতে পারি। পরীক্ষামূলক পদ্ধতি, ল্যাবে বসে যে বললাম যে বিভিন্ন রকমের রোগ বালাই ইত্যাদি নিয়ে, ধরো একটা ফসল হইলো, সে ফসলে একটা নতুন রোগ দেখা গেল, একটা গবাদি পশু চাষ করতে ছিল, গবাদি পশুতে একটা নতুন রোগ দেখা দিল, কিংবা এই যে করোনা আসছে,
করোনাকে পরীক্ষামূলক পদ্ধতি, মানে একেবারে ল্যাবে বসে তার জার্মগুলা কোথা থেকে আসতেছে, কিভাবে বিস্তার লাভ করছে, তার নেচার কি, তার গঠন কি, তার জিনোটাইপ কি, এগুলো সব পরীক্ষামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি বললাম যে সম্প্রদায় সম্প্রদায়, মানুষে মানুষে, অঞ্চলে অঞ্চলে আমরা তুলনা করতে পারি। এভাবে তুলনামূলক পদ্ধতি দিয়ে আমরা একটা সত্যের কাছে যেতে পারি। যেমন আমরা বললাম যে পৃথিবীর পৃথিবীর আমরা বলতেছি যে উন্নত দেশগুলা হওয়ার জন্য সংস্কৃতি একটি বড় নিয়ামক। তাহলে এখন আমি যখনই একটা টপিক নিলাম, তখন আমাকে দেখতে হবে যে সাংস্কৃতিকভাবে উন্নত যারা আছে আর যারা অনুন্নত আছে, তারা কিভাবে, পার্থক্যটা কোথায় আছে। বা শিক্ষার ক্ষেত্রে শিক্ষিত জনগোষ্ঠী পারে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত এবং স্থায়ী স্থায়ী রূপ দিতে, এই একটা কথা বললাম। তাহলে এখন এইটার আমি তুলনা করার জন্য আমাকে যারা পিছিয়ে আছে তাদের তথ্য নিতে হবে, আবার যারা এগিয়ে আছে তাদের তথ্য নিয়ে দুইটাকে তুলনা করে আমাকে বুঝতে হবে যে আসলে সত্যটা কি। এইভাবে লাইব্রেরি পদ্ধতি মানে বইয়ের সেকেন্ডারি সোর্স। জরিপ পদ্ধতি হলো মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করা। যেমন আমরা বললাম যে ভূমি ব্যবহারের পরিবর্তন, তখন আমরা রূপান্তর, তখন আমরা জরিপ পদ্ধতি যেতে পারি। বা আমরা বললাম যে সদরপুর অঞ্চলে ফসলের ধরনের পরিবর্তন, তখন দেখা যাবে যে আগে তারা পাট করতো, এখন তারা ধীরে ধীরে পেঁয়াজের দিকে আসছে বা অন্য কোনো সাহায্যের দিকে চলে যাচ্ছে। তাহলে কেন তারা চলে যাচ্ছে, তখন আমরা কৃষকের সাথে কথা বলবো, মাঠের থেকে তথ্য নিব, মাটির তথ্য নিব, এই মাটিতে কি কি বৈশিষ্ট্য আছে সেটা দেখবো। যেমন বরেন্দ্র ভূমিতে আগে তেমন কিছু হবে বলে কেউ আশা করে না, কিন্তু এখন সেখানে পঞ্চগড়ের দিকে আমরা দেখছি যে সেখানে উঁচু জায়গাগুলোতে চা হচ্ছে, কমলা হচ্ছে, মালটা হচ্ছে, কফি হচ্ছে, মানে অদ্ভুত অদ্ভুত সব ফসল চলে আসতেছে। তাহলে এগুলো আমরা বুঝতে পারবো কি দিয়ে? জরিপ পদ্ধতিতে গবেষণা করে। যাই হোক, এইভাবে সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, নমুনায়ন করে নমুনা পদ্ধতি, বিবর্তনমূলক পদ্ধতি, অভিজ্ঞতামূলক পদ্ধতি, বিশ্লেষণাত্মক মূলক পদ্ধতি, এরকম ভার্সেটাইন পদ্ধতি, এগুলো একটু দেখে নিও। এটা নিয়ে বেশি সময় নষ্ট করার কিছু নাই। তাহলে এই যে অপারেশন পদ্ধতি, যেটা একটা নতুন একটা জিনিস দেখলাম, এই প্রক্রিয়ার চারটি ধাপ রয়েছে। যেমন একটি অপারেশন সংক্রান্ত সমস্যার প্রকৃতি নির্ধারণ, প্রকল্প তৈরি, কার্য সম্পাদন, প্রাপ্ত তথ্যগুলি নীতি নির্ধারকদের গোচরীভূত করা। আচ্ছা, এটার নাম শুনছি নতুন, এটার দরকার নেই এত কিছু। তাহলে আমরা আগের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, এটা টোটালটা একটা বর্ণনামূলক প্রশ্ন। সেটা হলো তোমাকে প্রশ্ন করবে যে গবেষণা পদ্ধতি বলতে কি বোঝায়, তারপরে ভূগোলের প্রচলিত যে কোনো 2-3টি পদ্ধতির বিবরণ দাও। তাহলে ওই যে অল্প অল্প করে বিবরণ দিয়ে তুমি মোটামুটি 10 নম্বরের একটা প্রশ্ন লিখে ফেলতে পারবে। এইবার আসি আমাদের মূলত যে কাজটা নিয়ে আমরা বেশি আগ্রহী, সেটা হলো গবেষণা করার জন্য গবেষণা কাজ শুরু করা কাকে বলে ইত্যাদি অনেক কিছু জানলাম। এখন আমি যদি বলি যে তাহলে ভাই অনেক কিছু বুঝলে, এখন গবেষণাটা কি, এই তখন তোমার যে কাজটা শুরু হবে, তার শুরু হবে গবেষণা প্রস্তাবনা, রিসার্চ প্রপোজাল দিয়ে। ঠিক আছে, রিসার্চ প্রপোজাল দিয়ে। তাহলে রিসার্চ প্রপোজালটা কি? আমি শুরুতেই বলছিলাম যে আনুমানিক, আমি আমি যেই টপিকটা নির্ধারণ করছি গবেষণা করার জন্য, সেটা সমাজের জন্য কি প্রয়োজনীয়তা, এটা কি আগে কেউ করেছিল কিনা, এটা করতে গেলে আমার কতদিন সময় লাগবে, আমার বাজেট কেমন লাগবে, জনবল কি লাগবে, প্রযুক্তি কি লাগবে, ইত্যাদি সব কিছু দেখিয়ে সমাজের জন্য এটা কতটা প্রয়োজনীয় ইত্যাদি সব কিছু দেখিয়ে আমি আমার প্রস্তাবনাটা উপস্থাপন করব কর্তৃপক্ষের কাছে, যাতে সে এই প্রজেক্টটাকে পাস করে। আমরা শুনে রাখি যে যেমন ব্যাংকে গেলে প্রজেক্ট দেয় যে ঠিক আছে আমি একটা ব্যবসা করতে চাই, এই এই এত টাকা লাগবে আর আমি এভাবে রিটার্ন তুলতে পারবো, তখন আপনাকে ফেরত দিব। এই যে প্রপোজাল, ওটা হলো যে লোন পাওয়ার জন্য প্রপোজাল, আর এটা হলো গিয়ে প্রকল্প পাশের জন্য প্রপোজাল। এবং এই প্রকল্প পাস হইলে, প্রস্তাবনা পাস হলে তোমাকে রিসার্চ করার জন্য বাজেট টাজেট থেকে শুরু করে সবকিছুর অনুমোদন কর্তৃপক্ষ দিলে একজন গবেষক গবেষণা করতে পারে। তাহলে এবার আসি আমরা এখানের উপাদানগুলা কি কি আছে গবেষণা প্রস্তাবনার। গবেষণা প্রস্তাবনার উপাদানের মধ্যে আমরা দেখছি গবেষণা বিষয়ে সংক্ষেপে একটা ভূমিকা দেওয়া, তারপরে নথি পর্যালোচনা করা, এটা হলো বুক রিভিউ। এটা বিশাল একটা কাজ, একটা বিশাল কাজ যে আমি যে গবেষণা করছি এই গবেষণাটা তথ্যগুলো আমি কোথায় পাবো, এক, এই গবেষণাটা আগে কেউ করেছিল কিনা, দুই, এই গবেষণাটা যদি আগে কেউ করে থাকে তাহলে আমি নতুন কি কাজ করব, এগুলা সব কিছু বোঝার জন্য আমাকে এই যে সব প্রচুর বই পড়তে হবে।
এই বই পড়ার জন্য অনেক সময় চলে যায়। দেখা গেলো যে তুমি একটা গবেষণা কাজ করতেছো, তুমি মনে করছো কেউই করে নাই, কিন্তু পরে যখন তুমি উপস্থাপন করতে গেছো তখন বললো যে হ্যাঁ এটা তো অত সালে অমুক ভদ্রলোক করেছিল, তখন তোমার এটা বাতিল হয়ে যাবে, কারণ এটা মনে করবে যে কপি করতেছো। তো এই জন্য বুক রিভিউটা একটা বড় ব্যাপার। গবেষণার যৌক্তিকতা ওই যে বললাম যে আমি যে কাজটা করতেছি এটা সমাজের, রাষ্ট্রের, অর্থনীতির, ধর্মের, বর্ণের কি কাজে লাগবে আমাকে আগে বুঝাইতে হবে তাকে, যে এটা জ্ঞানের জন্য করছি, বা আগের যে জ্ঞানটা ছিল সেটাকে যাচাই করার দরকার। যেমন আমি বললাম আইনস্টাইনের ল, এখন আইনস্টাইনের সূত্রটা আর যৌক্তিকতাটা আমি যাচাই করার জন্য এই গবেষণাটা করছি, এটা আবার তাকে বুঝাইতে হবে যুক্তি দিয়া। তথ্যের উৎস, আমি যে কাজটা করবো এই তথ্যগুলো কোথায় থেকে পাবো, এটা কি প্রাইমারি ডাটা না সেকেন্ডারি ডাটা, এগুলো কি আমার হাতের নাগালের মধ্যে আছে, যদি থাকে তাহলে আমি কিভাবে সেটা সংগ্রহ করব, গবেষণার উদ্দেশ্যটা কি, পদ্ধতিটা কি হবে, এলাকাটা কি হবে। এমন একটা গবেষণা নিলাম যে এলাকাটাতে আমার যাওয়া সম্ভব না, এখন আমি গেলাম তোমার ঢাকা ভার্সিটিতে পিএইচডি করার জন্য। তারপর আমি গিয়ে বললাম যে আমি সাইবেরিয়া অঞ্চলের পরিবেশের বিপর্যয় নিয়ে আলোচনা করবো। তখন তোমার স্যার বলবে যে সাইবেরিয়া অঞ্চলে আমি যাবো না তুমি যাবা, আর যাবো কিভাবে, তখন তোমার এটা আর বাতিল হয়ে গেল। অর্থাৎ ওইটার একটা ব্যাপার আছে যে আমি যে গবেষণা করছি সেই গবেষণা এলাকাটা কোনটা, সেখানে যাওয়া যায় কিনা, যাওয়া সম্ভব কিনা, বাজেটে কুলাবে কিনা, নিরাপত্তা আছে কিনা, ইত্যাদি অনেক কিছু। গবেষণার পরিধি কি হবে, আমি কত বড় জায়গা নিয়ে গবেষণাটা করতে যাচ্ছি, পরিধি একটা বিশাল ফ্যাক্টর। আমি যদি বলি যে সদরপুরের বিকাশ আলোচনা, বিশাল একটা ব্যাপার, কিন্তু আমি যদি বলি সদরপুরের অর্থনীতির বিকাশ আলোচনা বা সমাজের পরিবর্তন, একটা নির্দিষ্ট ছোট জায়গা নিয়ে যদি আমি ফোকাস করি তাহলে সেই গবেষণাটা থেকে আমি ফল বের করতে পারবো। আর আমি যদি বলি যে মানুষের মানসিকতার পরিবর্তন, এটা তো মানে এত একটা ব্যাপক ব্যাপার, মানসিকতার উপরে তার তার আয়, তার চিকিৎসা, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার সামাজিকতা, তার যোগাযোগ, এরকম তোমার 100-200টা উপাদান যুক্ত হয়ে যাবে। তাহলে এই গবেষণা থেকে একজন গবেষক একটা নির্দিষ্ট সময়ে কোনো তথ্য বের করে নিয়ে আসতে পারবে, এটা চিন্তা করা যায় না। এই জন্য সাধারণত গবেষণার পরিধি আর গবেষণার লক্ষ্য উদ্দেশ্য খুব ছোট হইতে হয়। যত ছোট এবং যত স্পেসিফিক হবে, ফোকাসটা যত ছোট্ট জায়গার মধ্যে গভীরভাবে ফেলা হবে, ততই গবেষক সত্যের কাছে পৌঁছাইতে সম্ভব হবে। আর অর্থ বাজেট কি, গবেষণার সম্ভাব্য প্রয়োগ কি আছে, এই দিয়ে আমি একটা প্রস্তাবনা তৈরি করে প্রস্তাবনা পাশের জন্য কর্তৃপক্ষের কাছে পেশ করব। কর্তৃপক্ষ এটা যাচাই বাছাই করে যদি দেখে যে হ্যাঁ এই গবেষণা করলে সমাজের জন্য লাভ হবে, বাজেটেও কুলাবে, সময়ও কুলাবে, তখন তোমাকে অ্যালাউ করবে যে ঠিক আছে তুমি যাও কাজটা করো। এই তাহলে দেখো গবেষণার বিষয়ে ভূমিকাটা কি, ছোট্ট করে একটু কথা বলতে হয় যে আমার এই গবেষণাটা এই কাজের জন্য আমি করছি। তারপরে কি কি বইগুলো আমরা পড়বো সেটা একটু বলতে হয়, যে আমি পুস্তক পর্যালোচনার জন্য অমুক অমুক জায়গায় যাব, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে যাব। ধর আমি যদি সমাজ বিজ্ঞানের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি, ধর করোনা নিয়ে আমি যদি আলোচনা করি, তাহলে আমি বলবো যে করোনা নিয়ে যখন আমি আলোচনা করতেছি, যেহেতু করোনার অর্থনৈতিক প্রভাব, সেই জন্য আমি করব কি করোনার ডাটা সংগ্রহের জন্য আমি ICDDR-তে যাব। তারপরে আমি 4টা অঞ্চলকে শনাক্ত করছি, একটা গ্রাম অঞ্চল, একটা শহর অঞ্চল, একটা আধা শহর অঞ্চল, আর আরেকটা হলো একেবারে রিমোট এলাকা। তারপরে এরকম করে আমি ওই ওই জায়গাগুলোতে তথ্য সংগ্রহ করার জন্য আমি পত্রিকা অফিসে যাব, হাসপাতালে যাব, এরকম করে তোমাকে লেখালেখি কি কি আছে, সেইটার উপরে কোন কোন জায়গায় জার্নাল প্রকাশ হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু তথ্য নিব। এরকম করে আমাকে বলে দিতে হবে যে আমি কি কি বই পড়ছি। গবেষণার যৌক্তিকতাটা কি, তোমাকে যৌক্তিকতাটা অবশ্যই অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে হবে যে এতে আমার জ্ঞানের ক্ষেত্রে এই কাজ হইতে পারে, কিংবা আমাকে বলতে হবে যে সমাজের ক্ষেত্রে এই কাজ লাগবে, অর্থনীতির ক্ষেত্রে এই কাজ লাগতে পারে, কিংবা আমি বলতে পারি যে পৃথিবীর নিরাপত্তার জন্য আমার এই কাজ লাগবে। যেমন কেউ যদি বলে যে মহাশূন্য গবেষণা করবো, তো সেটা তো সমাজের সাথে কিছু না, কিন্তু এটা আমি কেন করছি, পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিরাপদে থাকতে পারে সেটার জন্য করছি। বা আমি বললাম যে আমি একটা সূত্র আবিষ্কার করতে যাচ্ছি, তাহলে এটা কেন, এটা জ্ঞানের বিকাশের জন্য করছি, এরকম করে বলতে হয়। তথ্যের উৎস কি কি তা বলতে হবে, গবেষণার উদ্দেশ্য কি, পদ্ধতি কি, এইভাবে তোমার এই বন্টনটাও মুখলেসুর রহমান সাহেবের বইতে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা। তাহলে আমরা এটা প্রস্তাবনা কি জিনিস সেটা মোটামুটি বুঝলাম। এখন দেখো একটা টপিককে বগুড়া শহরের যানজটের সমস্যা সম্পর্কে একটি গবেষণা প্রস্তাবনা তৈরি করো, এরকম একটা প্রস্তাব তোমাকে বলতে পারে যে যে কোনো একটি সমস্যার উপর একটি প্রস্তাবনা, 8-10 মিনিট আছে, হ্যাঁ,
একটি প্রস্তাবনা লেখো। তখন তোমার কি করতে হবে? ভূমিকা। এই যে ভূমিকা তুমি বলবা যে বগুড়া একটি আঞ্চলিক উত্তর অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শহর, যেখান থেকে 10টি বা 12টি জেলা সরাসরি এটার সাথে জড়িত, সংযুক্ত। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায়শই যানজট এখানকার গতি পরিবর্তন করছে, সেটা সমাজের এবং অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলছে, বিধায় আমি এইটার উপর একটা গবেষণা করতে চাই। এই যে এই কথা বলে সে একটা ভূমিকা দিল। তারপরে পুস্তক কি? যে বগুড়া শহরে যানজটের উপরে গবেষণা তেমন হয়নি, কথাটা বলা যাবে না। বলা যে আমি এই ক্ষেত্রে বগুড়া শহর থেকে প্রকাশিত 3টি পত্রিকা, বিখ্যাত 3টি পত্রিকার এত বছর ধরে যা প্রকাশিত হয়েছে সেগুলোকে অমুক অমুক লাইব্রেরিতে খুঁজে দেখব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখব, তারপরে পাবলিক লাইব্রেরিতে দেখব। এরকম করে তোমাকে বলতে হবে যে এখানে কি কি গবেষণা। আর আমি ওই রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে খুঁজবো, তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়াতে খুঁজবো, তারপর আমি ট্রাফিক বিভাগে গিয়ে খুঁজবো। এরকম করে বলতে হবে। গবেষণার যৌক্তিকতাটা বলতে হবে যে এটা কি কারণে দরকার, উৎসটা কি, তথ্যের উৎসটা কি। যে আমি প্রাথমিক তথ্য এবং দ্বিতীয় পর্যায়ে, প্রাথমিক তথ্যের ক্ষেত্রে আমি কিছু প্রশ্নমালা জরিপ করব, কিছু নিজে সরেজমিনে আমি এতজন লোককে খাটিয়ে তথ্য সংগ্রহ করব। আর দ্বিতীয় পর্যায়ে হলো ওই যে ওইসব জায়গাতে আমি পড়াশোনা করব। তারপরে গবেষণার উদ্দেশ্য কি? যে গবেষণার উদ্দেশ্যের ক্ষেত্রে এখন আমাকে ফিক্সড করে দিতে হবে। যেমন ধরো এখানে লিখছে সে যানজটের ধরন অনুধাবন করব, যানজটের কারণ খুঁজে বের করব, কোথায় কোথায় যানজটের সময়, কোন সময় যানজট কোন জায়গাতে বাড়ে সেটা চিহ্নিত করব, সমাধানের জন্য কি কি আছে সেটা, এই যে নিরসনে কি কি করণীয় তা বলবো। এটাই বলা হয় উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা তোমার যত সংখ্যায় কম হবে এবং যত সুনির্দিষ্ট হবে, তত বেশি তোমার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আবার এই উদ্দেশ্যটা ধরে ধরে তোমাকে ওই পরের কাজটাকে করে দেখাইতে হবে। তারপরে তথ্য সংগ্রহের পদ্ধতি কি হবে? এই উদ্দেশ্য ধরে ধরে যে আমি যানজটের ধরন অনুধাবন করব, তাহলে ধরন অনুধাবন করার ক্ষেত্রে তুমি কিভাবে ধরনটা অনুধাবন করবে? ছবি তুলে নাকি ওখানে দাঁড়িয়ে থেকে? তারপরে কারণ কিভাবে অনুসন্ধান করবে? এগুলা সব তোমার এই তথ্য সংগ্রহের পদ্ধতির মধ্যে উল্লেখ থাকতে হবে। যে 1 নম্বর তথ্যের জন্য আমি এইভাবে যাব, 2 নম্বরের জন্য আমি এইভাবে কাজ করব, 3 নম্বরের জন্য আমি এইভাবে কাজ করব, 4 নম্বরের জন্য এইভাবে কাজ করব। গবেষণা এলাকা। এখন তোমার তুমি ধরো ফরিদপুরকে তুমি যদি কল্পনা করো যে যানজটের জন্য আমি গবেষণা করছি, তাহলে ফরিদপুরের কোন কোন জায়গায় গিয়ে তুমি গবেষণা করবা? তুমি কি ওই যেই জায়গাতে রাজবাড়ির থেকে মোড় নেয়, রাজবাড়ির মোড়ে গিয়ে দেখবা, নাকি তুমি পুরান বাস স্ট্যান্ডের সামনে দেখবা, নাকি তুমি নতুন বাস স্ট্যান্ডের সামনে দেখবা, নাকি তুমি নিউ মার্কেটের মোড়ে দেখবা, নাকি তুমি কি গোয়াল চামটা নাকি একটা জায়গা আছে ওখানে দেখবা, নাকি মেডিকেলের সামনে দেখবা? এরকম যেই যেই জায়গাগুলোতে গবেষণার জন্য তুমি মনে করো যে ওই জায়গাতে প্রায় যানজট লাগে এবং বেশি সময় ধরে লাগে বা কম সময় ধরে লাগে, এরকম কয়েকটা জায়গাকে তোমাকে চিহ্নিত করে বলতে হবে। পরিধিটা কি? যে এই যে কাজটা করবা, এই কাজটার পরিধিটা কি, কত বড় জায়গা ধরে কি কি জিনিস খুঁজতেছে, এই কটা জিনিস খুঁজতেছে, এটা তো আগে উল্লেখ করছো। তারপরে তোমার গবেষণা এলাকার কথা তুমি বলে দিলা যে আমার এই গবেষণা মূলত, ধর তুমি যদি ফরিদপুরের কথা বলতা, তাহলে যে ফরিদপুর মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে সীমাবদ্ধ, কিংবা তুমি বলতে পারো যে ফরিদপুর মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে সীমাবদ্ধ হলেও আমি এই যে সংযোগ বিশ্ব রোডের সাথে সংযোগ স্থল অমুকটাকে এটার অন্তর্ভুক্ত করব। অর্থাৎ তোমার ডিক্লারেশন পরিষ্কার থাকতে হবে যে কোন কোন পয়েন্ট গুলোকে তুমি তোমার গবেষণার মধ্যে নিচ্ছ, তার বাইরে তুমি যাইতে পারবা না, আবার তার ভিতরের থেকে সেটা কমও তুমি করতে পারবা না। গবেষণার পরিধি ওইটা কি বোঝাচ্ছে। তারপরে সময় বন্টন দেখো, এলাকা পর্যবেক্ষণ সমস্যা চিহ্নিত করার জন্য 15 দিন, পুস্তক পর্যালোচনার জন্য 15 দিন, প্রশ্নমালার তথ্য সংগ্রহের জন্য 15 দিন বা 10 দিন, তোমার যেটা মনে লাগে আর কি। জরিপ ও তথ্য সংগ্রহের জন্য 1 মাস। এইভাবে করে আমি দেখাই দিলাম 6 মাস। তাহলে এখন আমি যদি তোমাকে একটা রিসার্চ করতে দিতাম, তোমার 1 বছর হলো সময় 4th ইয়ারের, সেই 1 বছরের মধ্যে তুমি 6 মাসে শেষ করবে। তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, 6 মাসের মধ্যে সে চেষ্টা করলে যদি 2-1 মাস বাড়াইতে হয়, 8 মাসের মধ্যে সে আমাকে রিপোর্টটা তৈরি করে দিতে পারবে। এই যে টার্ম পেপার লেখা, মুদ্রণ বাধাই। এখন আমি তখন বুঝবো যে হ্যাঁ তাকে করতে। কিংবা আমি যদি 4 বছরে পিএইচডি দেই, তো 4 বছরে পিএইচডি করতে গিয়ে সে যদি বলে 6 মাস আমার কাজ শেষ, তাহলে কি তার 4 বছর হবে? তাহলে এই জিনিসগুলোকে তাকে অনেক বেশি বাড়ায় বাড়ায় সময় দিয়ে কাজ করতে হবে, এবং তখন যত বেশি সময় দিবে তত গভীর কাজটা হবে। এই যে বাজেট, পুস্তক মানচিত্র সংগ্রহে এত টাকা, প্রশ্নপত্র তৈরিতে এত টাকা, তারপর আমরা বলতেছিলাম যে তথ্যপত্র সংগ্রহে এত টাকা, টার্ম পেপার মুদ্রণে এত টাকা, অন্যান্য খরচ 500 টাকা, এই আমার 6,000 টাকা বাজেট। এখন আমি চিন্তা করতেছি হ্যাঁ ঠিক আছে, একটা 4th ইয়ারের ছেলে 6,000 টাকা দিয়ে একটা গবেষণা করতে পারবে।
তখন আমার কাছে আমি বলবো যে ঠিক আছে করো। তুমি দেখালো 60,000 টাকা বাজেট, তা আমি তোমার এমন একটা গবেষণা দিলাম 60,000 টাকা বাজেট, তো তুমি কেমনে গবেষণা করবা? এখন ধরো পদ্মা সেতুর যে তোমার ব্রিজ করতেছে, ব্রিজের তোমার ধরো ফিজিবিলিটি স্টাডি করার জন্য দিছে 2,000 কোটি টাকা, তাহলে ফিজিবিলিটির অবস্থাটা দেখো। তোমার বাজেট হলো 6,000 টাকা, ওর গবেষণা হলে গিয়ে 2,000 টাকা, শুধু সম্ভাব্যত যাচাই যে পদ্মা সেতু এই জায়গায় হইলে চলবে কি চলবে না, এই গবেষণা। তাহলে এইরকম করে তারা এই বাজেটটাও দেয়, গবেষণার সম্ভাব্য প্রয়োগ, যে আমি যে গবেষণা করে যে তথ্যটা পাবো, যে কাজটা পাবো, তাতে কার লাভ হবে, জনগণের লাভ হবে কিনা, সমাজের লাভ হবে কিনা, অর্থনীতির লাভ হবে কিনা, বা অন্য কোনো কারণে লাভ হবে কিনা, আইন শৃঙ্খলার লাভ হবে কিনা, এরকম আমাকে একটা পরিষ্কার কথা বলতে হবে যে জ্ঞানে বা সমাজে বা অর্থনীতিতে বা রাজনীতিতে বা কোনো একটা জায়গায় এটার একটা প্রয়োগ আছে। এটাকে বলা হয় তোমার এইটা। যেমন ধরো একজনে কয় যে নির্বাচন নিয়ে আমি গবেষণা করছি, যে নির্বাচনে মানুষের আগ্রহ আছে কি নাই, তাহলে এটা কেন লাগবে? এটা দেশের রাজনীতির জন্য লাগবে, এরকম আর কি একটা বিষয়। তাহলে আমাকে ওই প্রয়োগের কথাটা বুঝাই দিতে হবে। আর পরিশেষে বলতে হবে যে যদি আমাকে এই কাজটা করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি এতদিনের মধ্যে এটা সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারবো, এবং আমার এই ফলাফল সমাজের অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব রাখবে, এবং ট্রাফিক বিভাগের পক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা একটা দিক নির্দেশনা হতে পারে বলে আমি বিশ্বাস করি। এইভাবে একটা উপসংহার দিয়া তোমাকে এই কথাটা শেষ করতে হবে। তাহলে এই যে রিপোর্টটা তৈরি করলো এই পর্যন্ত, এই যে এখান থেকে যে আমি শুরু করলাম, এখান থেকে শুরু করে এই যে এখানে এসে যে উপসংহার দিয়ে শেষ করলো, এইটাকে বলা হয় গবেষণা প্রস্তাবনা। এটা বাইন্ডিং আকারে তোমাকে দিতে হবে তোমার কর্তৃপক্ষের কাছে। ধরো আমরা যদি এখন বিভাগে তোমাকে থিসিস করতে দিতাম, তাহলে তুমি আমাকে এটা প্রস্তাবনা আকারে দিতা, দেওয়ার পর আমরা বোর্ড বসে এটাকে সিদ্ধান্ত নিতাম যে তাকে এই গবেষণাটা করার জন্য এই টপিকটা দেওয়া যায় কি যায় না। ঠিক আছে? তো কোনো প্রশ্ন আছে কিনা কারো, বলো। তাহলে এখানে প্রশ্নটা আসবে কি, দুইভাবে প্রশ্নটা আসতে পারে, যে গবেষণা প্রস্তাবনা বলতে কি বোঝায়, গবেষণা প্রস্তাবনার বিভিন্ন উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, এভাবে একটা প্রশ্ন আসতে পারে। কিংবা আবার বলতে পারে যে তোমার তুমি যে কোনো একটি টপিক, তোমার এলাকার যে কোনো একটি টপিকের উপরে একটি গবেষণা প্রস্তাবনা তৈরি করো। প্রশ্ন পরীক্ষার হলে এইভাবে আসতে পারে যে একটি গবেষণা, তোমার এলাকার যে কোনো একটি বিষয়ের উপর একটি গবেষণা প্রস্তাবনা তৈরি করো। কিংবা আমরা প্রশ্নের মধ্যে লিখে দিতে পারি যে ফরিদপুর শহরের যানজট, কিংবা আমরা বললাম যে ফসলের বিবর্তন, ফরিদপুর অঞ্চলের কৃষি ফসলের বিবর্তন। এবার আমি বললাম যে নিচের দুইটি টপিকের যে কোনো একটির উপরে তুমি একটি গবেষণা প্রস্তাবনা তৈরি করো। তখন তোমাকে পরীক্ষার হলে ওই টপিকটার উপরে এরকম পয়েন্টগুলো ধরে ধরে একটা গবেষণা প্রস্তাবনা তৈরি করে অ্যান্সারটা দিতে হবে। বুঝে আসছে? তাহলে আমরা আজকে এই জায়গাতেই শেষ করি। ঠিক আছে? তাহলে আমাদের গবেষণা প্রস্তাবনা শেষ হয়ে গেছে। তো আমরা এরপরে RRA RGA ওই যে জিনিসগুলো আছে সেইটা নিয়ে আরেকটা ক্লাস নিব, এই যেখানে লিখে রাখছি পর্যবেক্ষণ পদ্ধতি, তোমার এই যে প্রশ্নমালা পদ্ধতি কাকে বলে, প্রশ্নমালাটা কি, এটা নিয়ে একটা ক্লাস হবে। তারপরে তোমার ধরো এই যে প্রশ্নমালা তৈরি, এই প্রশ্নমালা তৈরিও ওরকম একটা টপিক দিয়ে বলবে যে ওটার উপরে 25টা প্রশ্নমালা তৈরি করো, এরকম করে দিতে পারে। তারপরে পাদটীকা কাকে বলে, তারপরে তোমার এই যে গ্রন্থপঞ্জি কিভাবে লেখে, এগুলো নিয়ে একটা আলোচনা আর একটা ক্লাসে করবো, যে গ্রন্থপঞ্জি, এগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। তাহলে ঠিক আছে, আজকে যারা আসছো আসছো, অন্য যারা আসো নাই তাদেরকে, এই যে RRA GA এগুলো কিন্তু আসবে প্রশ্ন, তো এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করি। আমার স্লাইড তৈরি করা আছে, আমি হয়তো কালকেই যদি পারি ডেট দিয়ে দিব যে কালকেই ক্লাস দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, আর নতুন বর্ষের হ্যাপি নিউ ইয়ার সহ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। স্যার আপনাকেও।